বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে 31 তারিখে যারা পরীক্ষা দিবেন, আপনারা কি জানেন পরীক্ষাটা অ্যাকচুয়ালি 30 মিনিট, অর্থাৎ হচ্ছে 10টা থেকে 10টা 30 মিনিটের মধ্যে 30 মিনিটে কত মার্কসের পরীক্ষা হবে। লিখিত এমসিকিউ বলতে কি বোঝানো হচ্ছে, নেগেটিভ মার্কস থাকবে কি না, আবেদনকারীর সংখ্যা এবং পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিলে আরেকটু ভালো মার্কস পাওয়া যাবে, এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে চলুন আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথাবার্তা বলে নিব, যেটা আপনার পরীক্ষায় ভালো হেল্প করবে বলে আমি মনে করি। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে যদি আপনি সময় ব্যবস্থাপনা, অর্থাৎ হচ্ছে 1 মিনিটে বা কত সময়ে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই বিষয়ে ধারণা নিয়ে না যান, তাহলে কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়বেন, এটা মাস্ট। আমরা প্রথমে রাখি এখানে লিখিত এমসিকিউ বলতে কি বোঝানো হয়েছে। লিখিত এমসিকিউ বলতে আপনাদেরকে বোঝানো হয়েছে যে এখানে হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, যেটাকে আমরা এমসিকিউ বলি আর কি। একটা প্রশ্ন, অর্থাৎ হচ্ছে একটি প্রশ্নের 4টি করে উত্তর দেওয়া থাকবে, যেখান থেকে একটি সঠিক উত্তর থাকবে। ওইটা হচ্ছে আপনাদেরকে ওমার্কশিটে বৃত্ত পরাট করে আসতে হবে। আপনাদের কিন্তু ওমার্কশিট দেওয়া হবে, কোনো ধরনের লিখিত বা পরীক্ষার জন্য খাতা দেওয়া হবে না। ওই ওমার্কশিটে যেটা সঠিক সেটা দাগিয়ে আসবেন, এটা হচ্ছে লিখিত এমসিকিউ। পরীক্ষাটা এমসিকিউ হবে বুঝলাম, কিন্তু 30 মিনিটে কতগুলো এমসিকিউর উত্তর দিতে হবে এবং কত মার্কস থাকবে সেই বিষয়ে তো ধারণার দরকার আছে অবশ্যই। তাহলে এখানে হচ্ছে যে 30 মিনিটে আপনাদের 35টা এমসিকিউর উত্তর দিতে হবে, অর্থাৎ হচ্ছে 30 মিনিটের প্রতি মিনিটে কিন্তু আপনাদের একটা প্রশ্নের উত্তর পাইতেছেন না, বা আর একটু বেশি দিতে হবে, অর্থাৎ 30 মিনিটে 35টা এমসিকিউর উত্তর দিতে হবে। এবং এইখানে হচ্ছে 70 মার্কস থাকবে, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউর উত্তরের জন্য আপনাদেরকে 2 মার্কস করে দিবে। তাহলে 35 × 30 = 70 আর কি। তাহলে দেখা যাচ্ছে কি যে 30 মিনিটে 35টা এমসিকিউ এবং হচ্ছে 70 মার্কসের পরীক্ষা হবে। এবার আসা যাক নেগেটিভ মার্কিংয়ের দিকে। নেগেটিভ মার্ক থাকবে কি না, আমি হচ্ছে এই পর্যন্ত অনেকগুলো ওয়েবসাইট, অনেক জায়গায় অনলাইনে বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে দেখছি, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর যে বিগত সালের প্রশ্ন ছিল বা এই সার্কুলার ছিল, ওই সবগুলোর মধ্যে কোথাও কোনো জায়গায় উল্লেখ নাই যে দুদকের কনস্টেবল পদের যে পরীক্ষা হয় ওইখানে নেগেটিভ মার্ক থাকে। তবে হ্যাঁ, সরকারি চাকরির প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে যে এখন নেগেটিভ মার্ক থাকতেছে। এখানে হচ্ছে 0.25 করে, অর্থাৎ 0.25 করে নেগেটিভ মার্ক থাকে। সেই বিষয় পর্যালোচনা করলে কিন্তু বোঝা যায় যে দুদকের কনস্টেবল পদেও নেগেটিভ মার্ক থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা হচ্ছে কথা বলে নিব নেগেটিভ মার্ক থাকলে কি করবেন এবং না থাকলে কি করবেন। যেহেতু প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আপনাকে 2 মার্কস করে দেওয়া হবে। বাংলাদেশের সরকারি চাকরির বেশিরভাগ পরীক্ষাগুলো হয় কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য 1 মার্কস করে দেওয়া হয় এবং হচ্ছে নেগেটিভ মার্কস 0.25 করে থাকে আর কি। কিন্তু এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তরের জন্য 2 মার্কস করে দেওয়া হবে। তাহলে এখানে যদি নেগেটিভ মার্কস থাকে, অবশ্যই কিন্তু আপনাকে যখন প্রশ্নটা দেওয়া হবে প্রশ্নের উপরে লক্ষ্য করবেন যে লেখা থাকবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 অথবা হচ্ছে 0.50, অর্থাৎ যেটাকে বলে 0.50 করে কাটা হবে। এটা আপনারা খেয়াল করে নেবেন যে প্রশ্নের উপরের দিকে কি লেখা আছে কি না, যে কত মার্কস করে ভুল উত্তরের জন্য কাটা যাবে। আচ্ছা, এই পর্যায়ে আসুন আমরা দেখে নিই নেগেটিভ মার্কস থাকলে কিভাবে উত্তর দিবেন এবং নেগেটিভ মার্কস না থাকলে কিভাবে উত্তর দিবেন। যদি নেগেটিভ মার্কস 0.25 করে থাকে, তাহলে আপনি যে প্রশ্নগুলো পারেন সেগুলো তো অবশ্যই উত্তর দিবেন, এবং যে প্রশ্নগুলো পারেন না বা 80% সম্ভাবনা রয়েছে যে আপনার মন বলছে 80% হয়ে যাবে উত্তর দাগানোর পর, সেই প্রশ্নটা অবশ্যই দাগিয়ে আসবেন। কারণ হচ্ছে যদি এখানে 4টা ভুল হয় তাহলে মাত্র 1 মার্কস কাটা হবে। অবশ্যই 80% সম্ভাবনা থাকলে 4টার মধ্যে 2টা হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি মার্কসের দিক থেকে একটু এগিয়ে থাকবেন। আর দেখা গেল উপরে লেখা রয়েছে 0.50 করে, অর্থাৎ হচ্ছে 0.50 করে কাটা যাবে, তাহলে হচ্ছে 80% সম্ভাবনা থাকলেও আপনি দাগাবেন না। কারণ এখানে হচ্ছে আপনার হওয়ার চেয়ে না হওয়ার সম্ভাবনা বেশি হয়ে গেলে পরে দেখবেন যে মার্কস আপনার যেটা পাইতেছেন ওইখান থেকেও মার্কস কাটা যাইতেছে, যার কারণে আপনি নেগেটিভ মার্কসটা লক্ষ্য করে তারপরে প্রশ্নগুলো দাগিয়ে আসবেন। এ পর্যায়ে আসি হচ্ছে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সময় কতটুকু পাবেন। দেখা গেল 30 মিনিটে হচ্ছে 1800 সেকেন্ড হয়, তাহলে 1800 সেকেন্ড যদি আপনি 35টা এমসিকিউ উত্তর দেন, অর্থাৎ হচ্ছে 35টা এমসিকিউ এর উত্তর দেওয়ার জন্য 1800 সেকেন্ড পাইলেন, তাহলে গড়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 0.150 সেকেন্ড সামথিং থাকে, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি 150 সেকেন্ড করে পাবেন। সার্কুলারটি যখন প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু 2টি পদের কথা বলা হয়েছিল, অর্থাৎ হচ্ছে একটি কনস্টেবল, একটি হচ্ছে অফিস সহায়ক। এইখানে 2টি পদে মিলিয়ে হচ্ছে একটাতে ছিল 91 জন পদসংখ্যা, আরেকটাতে ছিল 10 জন, টোটাল হচ্ছে 101 জন। তো আমরা যে তথ্যটা পাইলাম এখানে হচ্ছে
101 জন প্রার্থীর বিপরীতে আবেদনকারী, এটা কিন্তু একজ্যাক্ট একবারে সঠিক নিউজ না, আমি একটি পত্রিকা থেকে নিয়েছি মাত্র। এখানে 1,54,570 জন প্রার্থী আবেদন করেছে। তাহলে আমরা যদি 1,54,570 জন প্রার্থীকে 101 দ্বারা ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা পদের বিপরীতে 1530 জন করে প্রার্থী লড়াই করবে। তবে এটা কিন্তু অনুমানের ভিত্তিতে, তবে অনুমানের ভিত্তিতে হলেও এই তথ্যটা কিন্তু সঠিক, যেহেতু একটা পত্রিকায় আসছিল। এখানে কিন্তু দুইটা পদ চলে আসছে, কনস্টেবল পদ এবং অফিস সহায়ক পদ। তাই হচ্ছে একজ্যাক্ট তথ্যটা পাওয়া যাচ্ছে না যে কনস্টেবল পদে কতজন প্রার্থী লড়াই করবে। কিন্তু যতই কম আসুক, এখানে 1200 নিচে হবে না। 1200 বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা পদের বিপরীতে কিন্তু 1200 প্রার্থী লড়াই করবে। তাহলে কি করতে হবে, আপনাকে প্রস্তুতিটা ঠিক ওইভাবে নিতে হবে যেন হচ্ছে 1200 প্রার্থীর মধ্যে আপনি একজন হতে পারেন। যদি এই চাকরিটা আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, তাহলে প্রস্তুতির জন্য আমি একটু ছোট্ট করে টিপস দিয়ে নেই। আপনারা হচ্ছে বিগত সালের কনস্টেবল পদের, অর্থাৎ বিগত 10 বছর বা 5 বছর যে যতটুকু পারেন কনস্টেবল পদের যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করবেন। বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন, তারপরে হচ্ছে রিসেন্টলি যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগগুলোর প্রশ্ন তো অবশ্যই পড়বেন, এবং হচ্ছে ডিফেন্স বা বাহিনীতে যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগের যে লিখিত বা এমসিকিউ যাই হোক প্রশ্নগুলো অবশ্যই সমাধান করে যাবেন। বাংলাদেশের দুদক এবং হচ্ছে বিভিন্ন দেশের বাহিনী বা দুদক সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাবেন, কারণ এগুলা থেকে আপনাদের অল্প প্রশ্ন করা হইতে পারে। তারপর সাজেশন বই যেটা সংগ্রহ করছেন সেগুলো তো অবশ্যই পড়বেনই, এবং হচ্ছে আপনাদের পারিপার্শ্বিক যত প্রস্তুতির দরকার মোটামুটিভাবে সেগুলো নেবেন। নেওয়ার পর হচ্ছে নিজের মধ্যে কনফিডেন্স রেখে হচ্ছে আপনি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবেন। তারপরে যা হবে সেটা হচ্ছে উপরের হাতে ছেড়ে দেবেন, কারণ এই পর্যায়ে এসে কিন্তু ভাগ্যেরও একটা বিষয় বা ব্যাপার স্যাপার কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়াটা। তো আপনাদের সময় আর নষ্ট করলাম না, এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল, আপনার পরীক্ষা যেন সুন্দর এবং সফল হয়। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।